একটা রঙ্গমঞ্চ, আর আমরা সবাই তাতে অভিনয় করি, আর আমি আমার পরিচয় নিজেই লিখব। বাহ চুটকি, সত্যি তুই সবসময় সব ভালো কাজগুলোই করিস। সত্যি বলেছিস তুই রাহুল, তোকে ছাড়া তো আমাদের নাটক হতেই পারে না। তুই যেটা করিস না সেটা অন্য কেউ করতেই পারবে না। এমনিতেই পুরো কলেজ তোর ফ্যান নাকি? ওফো, অনেক হয়েছে তোমাদের। তোমরা তো জানোই না আমার প্রশংসা শুনতে আমার ভালো লাগে না। এই কাহিনী হলো নেহার, যে মুম্বাইয়ের একটা কলেজে পড়তো। পড়াশোনার সাথে সাথে নেহা কলেজের নাটকেও অংশ নিত। কলেজের ফার্স্ট ইয়ারে এরকম নাটক করা নেহা এখন সত্যি খুব বড় অভিনেত্রী হতে চাইছিল। তার অভিনয়ে সত্যি ছিল, ব্যথা ছিল, হাসি ছিল, আর সবচেয়ে বড় কথা তার মধ্যে জেদ ছিল। সেই জন্য তার কলেজে সবাই তার ফ্যান ছিল, আর তাড়াতাড়ি পুরো পৃথিবীও তার ফ্যান হতে চলেছিল। আরে চুটকি, আরে কাস্টিং ডাইরেক্টর নাকি কলেজে এসেছে শুনলাম। আরে কলেজে ড্রামা দেখতে এসেছেন উনি। সত্যি? কে সে? নাম তো শেখর বলেছিল। শুনেছি নতুন ফিল্মের জন্য নতুন চেহারা খুঁজছে। এটা তো আমার জন্য একটা সুযোগ হতে পারে। এইবার আমি এমন একটা কিছু করব যে কেউ ভুলতে পারবে না। সেই দিনের পর থেকে নেহা রাত দিন পরিশ্রম শুরু করে। তার রিহার্সাল সকাল থেকে শুরু হতো আর রাত্রিবেলা শেষ হতো। তার রুম সংবাদের আওয়াজে ভরে উঠেছিল। সে আমারই অংশ, আমারই রক্ত, ওকে কি করে ভুলে যাব? প্রত্যেক দিন ওর চোখ আমার চেহারার সামনে ঘোরে। আমি বেঁচে আছি কারণ তোকে খুঁজতে হবে। বাহ, সত্যি দারুণ। তুমি তো একেবারে কামাল করে দিলে। আমি আমার নতুন ফিল্মের জন্য এরকমই একজন নতুন আর্টিস্টকে খুঁজছিলাম, আর আমি এটা গর্বের সাথে বলতে পারি যে সেটা হলে তুমি। সত্যি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশেষে নেহা যা ভেবেছিল সে সেটা করে দেখিয়েছে। অডিশনে সিলেক্ট হয়ে গেছে। কিন্তু কথায় বলে না, কখনো কখনো আমরা যেটা ভাবি তার থেকে ঠিক বিপরীত হয়। এরকমই নেহার সাথেও হলো। একদিন অনেক রাতে কলেজ থেকে বাড়ি ফেরার সময় নেহার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সে সব সময়ের জন্য বিকলাঙ্গ হয়ে ওঠে। আমি দুঃখিত, কিন্তু এখন তোমার এই বাম পাটা সারা জীবনের মতন দুর্বল হয়ে গেল। এখন তুমি আর আগের মতন হাঁটাচলা করতে পারবে না। কি? এর মানে আমি মঞ্চ, দৌড়ানো সব শেষ? চুটকি, তুমি শান্ত হও তো। আমি জানি যে এইসব কিছু সহজ নয়, কিন্তু না রাহুল, তুমি বুঝতে পারবে না। তুমি কি জানো মঞ্চ কি আমার জন্য? আমার জীবন ছিল সেটা। এখন আমি শুধু একটা বোঝা। সব শেষ হয়ে গেছে, সব শেষ। যার ভয় ছিল সেটাই হলো। অ্যাক্সিডেন্টে নেহা শুধু নিজের পা হারায়নি, বরং তাকে নতুন ফিল্ম থেকেও বাইরে বার করে দেওয়া হয়। এক মুহূর্তে নেহার থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়। সে এখন বাড়িতে থাকে, অন্যদের থেকে দেখা করতে তার ভালো লাগে না। সে এখন অভিনয় করার প্রত্যেক মেয়ের সাথে ঈর্ষা করত। ও এটাই করবে যেটা আমি করতে চাইছিলাম, কিন্তু আমি কি করছি? বাড়িতে বসে বসে শুধু কেঁদেই যাচ্ছি। কেন হলো আমার সাথে এইসব? আমার স্বপ্নের কি কোনো মূল্য ছিল না? রেহা নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছিল, কিন্তু তার বন্ধুরা এটা দেখে খুব দুঃখী ছিল, যার কারণে রাহুল একদিন নেহার সাথে দেখা করতে তার বাড়ি যায়। আরে নেহা, এসব কি? হ্যাঁ, আরে তুমি এইভাবে একটা ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করেছো? না, তুমি বাইরে চলো আমার সাথে। আজকে শহরে আর্ট এক্সিবিশন রয়েছে, আমরা ওখানে যাব, যেখানে তোমার মনটা একটু ভালো হবে, বুঝেছো? রাহুলের বলার পর নেহা তার সাথে চলে যায়, আর যা সে দেখে তাতে তার মানসিকতা পাল্টে যায়। নেহা হুইল চেয়ারে বেমনে চারদিকে দেখছিল। প্রত্যেক কোনায় যেখানে লোকেরা জমা আছে রাহুল ওখানে নিয়ে যায়। এত ভিড় কিসের জন্য? একজন চিত্রকার আছেন, উনি সত্যি অসাধারণ। ওনার আঁকা চিত্র সবাইকে অবাক করে দেয়। আচ্ছা। রাহুলের কথা শুনে নেহা তার সাথে সেই ভিড় থেকে এগিয়ে যায়। চিত্রকার চিত্র বানাচ্ছিল, আর চিত্র দেখে নেহা আশ্চর্য হয়ে ওঠে। উনি নিজের পা দিয়ে পেইন্টিং করছেন? হ্যাঁ, ওর দুটো হাতই একটা অ্যাক্সিডেন্টে কাটা পড়েছিল, কিন্তু দেখ, ও হার মেনে নেয়নি। আর তুই একটা অ্যাক্সিডেন্টের জন্য হার মেনে নিচ্ছিস? সত্যি বলতে আমার বন্ধু চুটকি এরকম কখনোই ছিল না। ঠিক বলেছিস তুই রাহুল। আমি পাগলই যে নিজের পায়ের কারণে কাঁদছিলাম। অ্যাক্সিডেন্টে আমার পা চলে গেছে, কিন্তু আমার ট্যালেন্ট তো যায়নি না। আমি কেন কাঁদবো? না,
এখন অনেক হয়েছে, আমি আবার নিজের স্বপ্ন পূরণ করব, এটাই করব। প্রদর্শনী থেকে ফেরার পর নেহার জীবন যেন এক মুহূর্তে পাল্টে গেল। নেহা প্রথমবার নিজের কষ্টকে একটা নতুন ভাবে দেখল। আমি মঞ্চে ফেরত যেতে পারবো না তো কি হলো, আমি অন্য কারো স্বপ্নকে মঞ্চ দিতে পারবো। রাহুল, আমি নির্ণয় নিয়েছি, আমি আমার অ্যাক্টিং এর পৃথিবী থেকে আবার জুড়তে চাই, কিন্তু এইবার একটু অন্যরকম ভাবে। তার মানে তুই আবার অডিশন দিতে যাচ্ছিস? না, এখন আমি অন্যদেরকে মঞ্চে আনতে চাই। আমি একটা অভিনয়ের কার্যশালা শুরু করব, যেখানে আমি লোকেদেরকে অভিনয় শেখাবো। আর আমার প্রথম ব্যাচ হবে নিজের কলেজেরই থিয়েটারের গ্রুপ, মানে তুই আর আমাদের বন্ধুরা। ইয়ার, তো সত্যি জবাব নেই। আমি তো এ বিষয়ে পুরোপুরি তোর পাশে থাকছি, আর আমাদের গ্রুপও থাকবে। নেহা আর রাহুল একটা ছোট্ট হল ভাড়ায় নিয়ে নেয়। ওখান থেকে শুরু হয় নেহার অভিনয়শালা। অভিনয়ের মানে শুধু ভাষা বলা নয়, সেটা একটা ফিলিং। যখন আপনারা মঞ্চে রেডি হবেন, তখন নিজেকে নয়, বরং সেই ক্যারেক্টারে বাঁচবে। কিন্তু ক্যারেক্টারে বাঁচার জন্য ভয় তো হওয়া উচিত না, না? আমার তো মঞ্চে উঠেই মাথা ঘুরতে শুরু করে, সেই জন্যই আমি ব্যাক স্টেজ করি। কিন্তু যদি তুই এরকমই ভাবতে থাকিস, তাহলে বড় অভিনেত্রী তো হতে পারবি না। দেখ, আমি জানি যে তোর স্বপ্নটা কি, আর যদি তুই সেটা পূরণ করতে চাস, তাহলে ক্যারেক্টারকে জীবন্ত করতে হবে, আর তাতে আমি সহায়তা করব। ভাই বাহ! নেহার অভিনয়শালা খুব ভালোভাবেই চলছিল। দিন কাটে, সপ্তাহ কাটে, আর অবশেষে শোয়ের দিন চলে আসে। নেহার এই প্রথম নির্দেশনা ছিল, তাই সে একটু ভীতু ছিল। কিন্তু যেই মাত্র নাটক শুরু হয়, সেটা দেখে লোকেরা তালি বাজাতে শুরু করে। লোকেদের এত ভালো রিয়াকশন দেখে নেহা খুশি হয়। অবশেষে নাটক শেষ হয়, আর সবাই নেহার জন্য দাঁড়িয়ে তালি বাজায়। আর নেহা মঞ্চে এসে নিজের মনের কথা বলে, আমি কখনো ভাবতাম যে আমার মঞ্চ আমার থেকে দূরে চলে গেছে, কিন্তু আজ বুঝতে পারি মঞ্চ শুধু আলো নয়, একটা বিশ্বাস। আমি আজ সবার ভিড়ের মধ্যে সবার সাথে নিজের স্বপ্ন জীবন করছি। অবশেষে নেহার স্বপ্ন সত্যি হয়ে যায়। সে ফেমাস অভিনেত্রী তো হতে পারল না, যার স্বপ্ন সে কলেজে দেখেছিল, কিন্তু এখন যখন লোকেরা তার নাম মনে করে, তখন বলে যে ও একজন খুব ভালো ডিরেক্টর, যার নাটক জীবনকে নতুন দিশা দেখায়।